বিনোদিনী দাসী নিজের জীবনটাই তো সমালোচনায় ঘেরা। তো এই কাদের যে স্মুথনেস না, সেটা কোথাও গিয়ে কলকাতায় আমার মনে হয় যে একটু ব্যাঘাত ঘটেই, কারণ স্মুথলি কাজ করা যায় না, অনেক অনেক বাধ্যবাধকতা আছে। সমালোচনা তো মানুষ করবেই, সিনেমা ইজ এ পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা হলে গিয়ে নিজেকে উপভোগ করতে হয়। কারণ নেগেটিভ পাবলিসিটি ইজ নট রিয়েলি হোয়াট উই উড সিক অর উই উড ওয়ান্ট। যেই ছবি নিয়ে তুমুল বিতর্ক, সাথে সাথে সমালোচনা, আবার সেই ছবি এনে দিয়েছে অনেকের চোখে জল, অনেকের মুখে হাসিও ফুটিয়েছে এই ছবি। আমি কথা বলছি বিনোদিনী নিয়ে, আর বিনোদিনীর নির্মাতা রয়েছে আজকে আমাদের সাথে। ওয়েলকাম টু উই স্পট ইউ। কেমন আছো? থ্যাংক ইউ, আমি ভালোই আছি। বিনোদিনী নিয়ে মানুষের অনেক ভালোবাসা, অনেক কিছুই পাচ্ছি। আর আমি আর রুক্মিণী প্রচুর হল ভিজিটস করছি, সেটা নিশ্চয়ই তোমরা দেখছো হয়তো। আর হলে মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছি। মানে এরকম ধরনের সিনেমা কেন হয়নি আগে, কেন এরকম ধরনের সিনেমা আমরা মানে আরও বেশি বানাই না, এই নিয়ে নানান লোকের প্রশ্ন, নানান লোকের নিয়ে। তো সেটা নিয়ে অফকোর্স ইট ইজ আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। 2025-এর শুরু, আর শুরুতেই বিনোদিনী। আমরা প্রচুর সমালোচনা আগেও দেখেছি, এখনও দেখছি, কিন্তু সমালোচনায় পরে আসব। প্রথমে আসি ভালোবাসায়। অনেকের চোখে জল দেখতে পেয়েছি আমরা, সাথে সাথে যারা থিয়েটার করে তারা আরও আগ্রহী হয়ে পড়েছে যে এতদিন পর একটা হয়তো তারা যুদ্ধ জয় করেছে। কি বলবে? আমার মনে হয় যে এই সিনেমাটা অনেক দিন ধরেই প্রতীক্ষিত ছিল। আর বিনোদিনী দাসীকে নিয়ে সেভাবে তো কাজ সিনেমার পর্দায় তো হয়নি, দীনেন গুপ্তর ছবিটা ছাড়া। তো আমার মনে হয় সেখানে একটা লোকের আগ্রহ অনেক বেশি ছিল। আর ওই জায়গাটা থেকে আমার মনে হয় কোথাও গিয়ে লোকেদের এক্সপেকটেশনটা আমরা হয়তো কোথাও ফুলফিল হয়তো করতে পেরেছি। সেটা রুক্মিণীর অভিনয়, আমাদের করা কৌশলীদের যে কাজ, যেভাবে আমরা সিনেমাটাকে মাউন্ট করেছি, সেখানে ক্যামেরার কাজ বা শিল্প নির্দেশনার কাজ বা কস্টিউম মনিদির কাজ, প্রণয়ের সুন্দর এডিটিং, সৌরেন্দ্র সৌম্যজিতের সুন্দর মিউজিক, প্রিয়াঙ্কা পোদ্দারের লেখা চিত্রনাট্য, সব কিছু মিলিয়ে একটা টিম ওয়ার্ক নিয়ে জিনিসটা সিনেমাটা দাঁড়িয়েছে। কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি যেটা আমার মনে হয় দর্শকদের কাছে, দর্শকদের মন ছুঁয়ে গেছে, সেটা হচ্ছে রুক্মিণীর অভিনয়। কারণ রুক্মিণী বিনোদিনী, আর রুক্মিণীকে নিয়ে লোকেদের অনেক প্রশ্ন ছিল যে পারবে না, মিলছে না। মানে এই যে এতদিনের যে একটা কোয়েশ্চেন মার্ক যেটা ছিল লোকেদের মধ্যে, যেটা সমালোচনার যেটা আগে হচ্ছিল, এখন আমার মনে হয় যে সেই সমালোচনাটার পুরোটাই একটা ভালোবাসায় পরিণত হয়েছে। কারণ সবাই যখন সিনেমাটা দেখছে, দেখার পর কিন্তু তাদের মনে কোনো আর দ্বিধা দ্বন্দ্ব থাকছে না যে কেন রুক্মিণী বা রুক্মিণী পারবে কি পারবে না। এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে হয়তো এই যে কি বলবো, মানুষের মনের মধ্যে যে একটা সন্দেহ ছিল, সেই সন্দেহটা কোথাও গিয়ে হয়তো শেষ হয়েছে। যেই সমালোচনা বিতর্কের কথা তুমি বললে, আমরা প্রথমেও শুনেছিলাম যে বডি স্ট্রাকচার, ফিটনেস, নাচ, এই সমস্ত কিছু রুক্মিণীর থেকে কেউ এক্সপেক্ট করতে পারছিল না। সেইখানে কিছুটা বাধা ধরা কেটেছে, তারপরেও কিন্তু অনেক সমালোচনা আসছে। যেমন আমরা এখন ফেসবুক স্ক্রোল করলেই দেখতে পাচ্ছি যে অনেকে নাচ নিয়ে বলছে, অনেকে এক্সপ্রেশন নিয়ে বলছে। তো মানে ছবিটা মুক্তির পরেও কিন্তু সমালোচনা কোথাও যেন বন্ধ হচ্ছে না। বিনোদিনী দাসীর নিজের জীবনটাই তো সমালোচনায় ঘেরা। তো বিনোদিনী দাসীর ছবি করতে গেলে তো আমাদের একটু তো তার মানে কি বলে, পথের কাঁটা দিয়ে হাঁটতে হবে। সমালোচনা তো মানুষ করবেই, কারণ সবার মন জয় করা যায় না। একটা ইংলিশে একটা কথা আছে জানবে, যে বলে ইউ আর নট অ্যান আইসক্রিম দ্যাট ইউ ক্যান প্লিজ এভরিবডি। তো ওটা তো সবার মন জয় করার মতন সেই ক্ষমতা আমার নেই। অন্যদের যদি থাকে সেটা আমি জানি না। কারণ যেখানে 90% মানুষের পছন্দ হয়েছে, 10% মানুষের পছন্দ নাই হতে পারে, এবং সেটাই স্বাভাবিক। কারণ ওই বৈষম্যটা না থাকলে বা ওই হেলদি ডিফারেন্সটা না থাকলে মনে হয় যে সব কিছুই মনে হবে যে মেকি। মানে লোকে এখনও শোলে নিয়ে ক্রিটিসিজম করে, মোগলে আজম নিয়ে ক্রিটিসিজম করে, নানান রকম ভালো ছবি যেগুলো প্রথাগতিতভাবে হয়তো দর্শকদের খুব মন জয় করেছে, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এরকম ধরনের ছবি যেগুলো বহু চর্চিত কমার্শিয়াল ছবি, সেইগুলো নিয়েও লোকে কিন্তু সমালোচনা করে এবং বলে যে না, এটা ভুল, ওটা ঠিক, এটা এরকম হলে হতো, ওরকম হলে হতো। সেরকমভাবে মেনে নেওয়া যেতে পারে যে বিনোদিনী নিয়েও লোকেদের বক্তব্য থাকবে। কিন্তু রুক্মিণীর এক্সপ্রেশন বা রুক্মিণীর নাচ নিয়ে যেটা তুমি এক্ষুনি বললে, আমার মনে হয় না যে
বেশি সংখ্যক লোক সেটাকে খারাপ বলছে, বেশি সংখ্যক লোক সেটাকে ভালো বলছে, কারণ ওর মধ্যে যে এলিগেন্সটা আছে, যে গ্রেসটা আছে এবং যে সৌন্দর্যের সঙ্গে ওটা পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছে, সেটা আমার মনে হয় যে লোকেদের মন ছুঁয়ে গেছে, দর্শকদের মন ছুঁয়ে গেছে। কারণ আমরা যখন অ্যাকচুয়ালি হলে যাচ্ছি, যখন দেখছি যে ওকে সে কানহা ডান্সটাই হোক বা হরি মন মজালেতে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রই হোক, দর্শক বিভোর হয়ে দেখছে। ছবিটা যদি কোথাও যদি মনে হতো যে না আমরা মন দিয়ে করিনি বা আমাদের কোথাও খামতি আছে, তাহলে তো দর্শকরা নিশ্চয়ই সেভাবে রিয়্যাক্ট করতো। কারণ মানে আমি আপনাকে ঠকাতে পারি, কিন্তু দর্শকদের কি করে ঠকাবো? মানে আমি মন থেকে আমার যা খুশি আমি বলতে পারি মিডিয়াকে, কিন্তু আপনি যখন টিকিট কেটে যাবেন হলে, তখন তো আপনি নিজে একজন গ্রাহক এবং আপনি আপনার মতন আপনার সময় নিয়ে আপনি জিনিসটা দেখছেন। সেখানে আপনার ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে আমার বলা না বলা কিছু এসে যায় না। সেক্ষেত্রে সেটা আপনার ভালো লাগা এবং আপনার মন্দ লাগাটাই থেকে যাবে। সেই জায়গাটা তো আমরা ভালো লাগাটাই বেশি পেয়েছি, মন্দ লাগা যেটা পাচ্ছি সেটা তো সব সিনেমায় থাকবে, যেটা বললাম। এই নেগেটিভ কমেন্ট বা এই সমালোচনার মধ্যে দিয়েও তো একটা পাবলিসিটি হয়। সেই পাবলিসিটি আমি চাই না, কারণ নেগেটিভ পাবলিসিটি ইজ নট রিয়েলি হোয়াট উই উড সিক অর উই উড ওয়ান্ট। কেউই চায় না সেটা। কিন্তু নেগেটিভ পাবলিসিটি দিয়ে কি হয়, মানুষের উপকার হয় না, এইটুকু আমি বলতে পারি। কারণ ধরো একটা ভালো ছবি বানিয়েছি, ভালো ছবি বানানোর পরে সেই ছবিটাকে আমি দর্শকদের কাছে তুলে ধরেছি এবং কিছু সংখ্যক লোক যদি সেটাকে বলে যে মানে ফোর্সফুলি বা কারোর প্রভাবে সেটা বলে যে না ছবিটা ভালো না, ছবিটা দেখবেন না, সেরকম রিসার্চ ওয়ার্ক হয়নি, মিউজিকটাও ভালো না, মানে এরকমভাবে যদি, এবং তারা কিন্তু সিনেমাটা দেখেনি, যারা লিখছেন বা যারা এই অপপ্রচারটা চালাচ্ছেন, তারা কিন্তু নিজেরা কিন্তু মনে হয় না ছবিটা দেখেছেন। কারণ যখন আমি তাদের সঙ্গে ইন্টারাক্ট করছি হয়তো এক দুজন সঙ্গে, তখন বোঝা যাচ্ছে তারা ছবিটা দেখেননি, তারাও কারোর একটা কথা শুনে বা কারোর প্ররোচনায় জিনিসটা করছেন। সেটা আমার মনে হয় যে ভুল। কারণ মানে আমি সবসময় খাবার এক্সাম্পল দিয়ে কথা বলি, তার লোকেদের দর্শকদের বুঝতে ভুল হয়, হ্যাঁ বুঝতে সুবিধে হয় যে আমি আরসালানের বিরিয়ানি খেতে ভালোবাসি, কিন্তু শুনছি যে দাদা বৌদির বিরিয়ানিটা খুব ভালো। কিন্তু দাদা বৌদির বিরিয়ানিটা যদি আমি না খেয়ে যদি বলি যে না ভালো না বা খারাপ বা একটা ক্রিটিসিজম করে দিলাম, সেটা ঠিক নয় আমার মনে হয়। আমার মনে হয় যে আমার দাদা বৌদির বিরিয়ানি খাওয়া উচিত, খেয়ে তারপর বলা উচিত যে হ্যাঁ এটা ঝালটা কম, আলুটা বেশি নরম, মাংসটা ঝরে ঝরে পড়ে যাচ্ছে ইত্যাদি। সেইগুলো তো আমার নিজের এক্সপিরিয়েন্স। আপনি খেয়ে এসে বললে তো সেটা হবে না, কারণ ওটা তো আমাকে নিজেকে খেতে হবে। আমি নিজে খেয়ে বুঝবো যে বিরিয়ানির স্বাদটা কতটা ডিফারেন্ট ফ্রম ব্র্যান্ড 1 টু ব্র্যান্ড 2। সেটা যদি আপনি এসে আমাকে বলেনও যে রামদা ভীষণ ভালো খেতে, তোমাকে তুমি মানে শেষে আপনাকে এটাই বলতে হবে যে তোমাকে কিন্তু খেতে হবে কি একবার। আমি নিজে যতক্ষণ না খাচ্ছি, সেইটাই সিনেমার ক্ষেত্রেও তাই। সিনেমা ইজ এ পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা হলে গিয়ে নিজেকে উপভোগ করতে হবে। বলার যুক্তিটাই হচ্ছে যে মানুষ তো অনেক কিছুই বলবে, আপনি নিজে সেটা কতটা মনে হচ্ছে যে সেটা ঠিক কি ভুল, সেটা কিন্তু আপনার একান্তই নিজের বিচার হওয়া উচিত, সেটা অন্যের বিচার হওয়া উচিত না আমার মনে হয়। রামদা কথা বলতে বলতে বিরিয়ানির কথা টেনে নিয়ে এলো। রামদা কি ফুডি? আমি ভীষণ ফুডি, আমি তাই জন্য একটা ক্যাফেতে ইন্টারভিউটা করছি। একটু পরে একটু কফি আসবে, তার সাথে যদি একটু স্যান্ডউইচ আসে খুব ভালো। না জোকস অ্যাপার্ট, হ্যাঁ কলকাতায় ইউ ডোন্ট হ্যাভ অ্যান অপশন বাট টু বি আ ফুডি। সাথে সাথেই বিনোদিনী মুম্বাইতে রিলিজ হয়েছে। মুম্বাইতে আমরা অনেক সেলেবকে দেখেছি বিনোদিনী দেখতে আসতে, কতটা ভালোবাসা পেলে সেখান থেকে? বম্বেতে আমি বলবো যে অনেক বেশি ভালোবাসা পেয়েছি, টু বি ভেরি অনেস্ট। কারণ বম্বেতে ওই ব্যাপারটা নেই, মানে রেশারেশিটা ওরকম ভাবে নেই। তারা কাজটাকে যেটা বলে মানে কাজটাকে কিন্তু দেখে বিচার করে, না দেখে বিচার করে না। তো দেখার তখন সুধীর সরকার এসেছিলেন, মধুর ভান্ডারকর, আশুতোষ গোয়ারিকার দেখেছেন, বহু পরিচালকরা দেখেছেন, সম্পাদকরা দেখেছেন, মিডিয়া দেখেছে, অভিনেত্রীরা দেখেছেন। তারা কিন্তু ভূয়সী প্রশংসা করেছে। মানে রুক্মিণীর খুবই প্রশংসা হয়েছে, রাহুল বোসের হয়েছে, চন্দনের হয়েছে, কৌশিক গাঙ্গুলির প্রচণ্ড প্রশংসা হয়েছে। মানে কৌশিক গাঙ্গুলি, মধুর ভান্ডারকর পার্টিকুলারলি ফোন করে আমাকে কৌশিক গাঙ্গুলি নিয়ে জিজ্ঞেস করেছেন যে মানে উনি বলছেন আরে তো ডিরেক্টর হ্যাঁ না? আমি বলছি হ্যাঁ लेकिन एक्टर भी है। अरे इतना अच्छा एक्टर है मुझे नहीं मालूम था। ही इज़ अ वेरी गुड एक्टर। অ্যান্ড চন্দনের রামকৃষ্ণের চরিত্র খুব প্রশংসিত হয়েছে বম্বেতে। আর
সবাই বলেছে রুক্মিণী যে 17 থেকে 70 এই যে রেঞ্জটা একটা 2.5 ঘন্টার সিনেমার মধ্যে যে ধরে রাখা, সেটা কিন্তু প্রত্যেকে মানে এক কথায় মাহেশ ভাট বলুন বা আশুতোষ বলুন বা এশা দিওল বা যারা যারা এসেছেন, এবং দেখবেন যে টুইটারে ফেসবুকে সবাই লিখেওছে, সোনাক্ষী সিনহা, অনুপম খের, বিবেক অগ্নিহোত্রী থেকে শুরু করে সবাই মোটামুটি বিনোদিনীর প্রশংসা করেছে। আর তাছাড়াও বিনোদিনীর প্রশংসা ন্যাশনাল স্কুল অফ ড্রামাতেও হয়েছে, যেটা প্রথম বাংলা ছবি যেটা ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে গেল, তো সেখানেও উচ্চ প্রশংসিত হয়েছে। তুমি যেই রেশারেশির কথাটা বললে সেই প্রসঙ্গে বলি যে এখন দেখা যাচ্ছে যে টলিউডে গিলের কথা না শুনলেই মানে ব্যান্ড করে দেওয়া, তারপরে বিভিন্ন সিরিয়াল শুটিং বন্ধ করে দেওয়া, এই জিনিসটা মানে মুম্বাইতে দেখা যায় না, যেটা তুমি বললে যেই রেশারেশিটা। তো কোথাও কি মনে হয় যে বলিউড থেকে এসে টলিউডে কাজ করাটা একটু টাফ হয়ে যায়? একদম, কারণ সিস্টেমটা আলাদা। এবার সিস্টেমটা ঠিক কি ভুল সেটা তো একটা অন্য টপিক অলটুগেদার, সেটা আমি একা বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, মানে কাজ করতে কাজের যে স্মুথনেস না, সেটা কোথাও গিয়ে কলকাতায় আমার মনে হয় যে একটু ব্যাঘাত ঘটে, কারণ স্মুথলি কাজ করা যায় না, অনেক অনেক বাধ্যবাধকতা আছে। সেই বাধ্যবাধকতাগুলো যদি একটু ইজি করে দেওয়া যায়, সেগুলোকে যদি একটু সাবলীল করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে কাজ যেমন বম্বেতে যেমনভাবে সাবলীলভাবে কাজ করতে পারে সবাই, সেটা মানে কোনো ওরকমভাবে কোনো স্ট্রিক্ট রেস্ট্রিকশনস নেই। একটা রুল তো সব ইন্ডাস্ট্রি থাকে, সেই রুলটা সেট করার পর সেটা যদি মানে সেইটাকে মেনে যদি কাজ করা যায়, তাহলে আমার মনে হয় যে অনেক বেশি ইজিলি কাজ করা যেতে পারে সারা ভারতবর্ষের যে কোনো ইন্ডাস্ট্রিতে। আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, যেটা আমি যেহেতু দেব এন্টারটেনমেন্টের আন্ডারে প্রথম আমরা বাংলা ছবি করলাম বিনোদিনী, আমার সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, আমাকে বলা হয়েছিল যে এখানে একটা কার্ড করাতে হবে, ডিরেক্টর অ্যাসোসিয়েশনের কার্ড। সেটা মানে আমি সিস্টেমটা সঠিকভাবে বলতে গেলে ক্যামেরা যেহেতু বলছে, আমি সিস্টেমটা আমি ওয়াকিবহল নই কলকাতায় কী সিস্টেমে কাজ হয়। তবে এইটুকু জানি যে একটা এমন একটা সিস্টেম আছে যেটাতে পরিচালকদের আর প্রযোজকদের অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়, এবং সেই জন্য যখন এইটা হচ্ছিল, মানে যখন বিনোদিনীর পরে আমি যখন পোস্ট প্রোডাকশন করছিলাম, তখনই বোধহয় একটা ছবি নিয়ে খুব গন্ডগোল চলছিল, রাহুল মুখার্জির ছবি নিয়ে কিছু একটা গন্ডগোল হয়েছিল। সেটার জন্য অনেক কিছু আমরা তখন পেপারে পড়ি এবং জানি। তবে আমি এটুকু বলতে পারি যে গিল্ড হোক বা কোনো অ্যাসোসিয়েশন হোক, সবাই মিলেমিশে যদি কাজটা না করে, কোনো ইন্ডাস্ট্রির কি গ্রোথ হতে পারে, সেটা আমার প্রশ্ন। মানে ইন্ডাস্ট্রি যদি আমি বলি ফিল্মটাকে একটা ইন্ডাস্ট্রি, মিউজিকটাকে একটা ইন্ডাস্ট্রি, তাহলে ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য তো সবাইকে একসাথে হতে হবে। এ যদি বলে আমার এটা পছন্দ, আমার এরকম নিয়ম, ডিরেক্টররা বলবে আমাদের এরকম নিয়ম, অ্যাক্টার্সরা বলবে আমাদের এরকম নিয়ম, কেউই তো তাহলে একটা পেজে আসবে না, মানে একটা জায়গায় আসবে না। কলাকুশলী, অভিনেতা অভিনেত্রী, নির্দেশক, প্রযোজক, এরাই তো সিনেমার জগৎটা বানাবে। কলাকুশলীর সঙ্গে যদি পরিচালকদের ঝগড়া হয়, পরিচালকের সঙ্গে যদি প্রযোজকের ঝগড়া হয়, আর এদের সবার সঙ্গে যদি অভিনেতা অভিনেত্রীদের ঝগড়া হয়, তাহলে তো কাজটাই তো বন্ধ হয়ে যাবে। এবং যেটা আমার মনে হয় হয়েওছে বোধহয় অনেকবার, কাজ বন্ধ হয়ে যাওয়াটাতে আমার খুব আপত্তি। কারণ মানুষ এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেটা যে ইন্ডাস্ট্রি হোক না কেন, কাজের তো প্রচণ্ড অভাব। কাজের অভাবের মধ্যে যদি আমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কাজ বন্ধ করে দিই, তাহলে তো সেটা কেলেঙ্কারি কাণ্ড। মানে এটা একটা বাজে ইমপ্রেশনও চ্যানেলের প্রতি যায়, যারা রোজে সিরিয়াল করছে, যাদের একটা ডেডলাইন আছে, যাদের একটা সাবমিশনের ব্যাপার আছে। সিনেমার ক্ষেত্রে একটা ডেডলাইন থাকে, প্রযোজক একটা সময়ের জন্য পয়সা লগ্নি করে, তার মধ্যে সে সিনেমাকে রিলিজ করে রিকভার করে পরের ছবিতে যেতে চায়। সবটাই তো একটা ডেডলাইনের মধ্যে চলে। তো তার মধ্যে যদি আমরা নিজেরাই বলি যে ঝগড়াঝাটি করব, কাজটা করব না, তাহলে তো সেটা লোকসানটা কার হচ্ছে, সেটা আমার প্রশ্ন। লোকসানটা তো আমাদের নিজেদের হচ্ছে, আমরা নিজেরাই তাহলে নিজেদের ক্ষতি করছি, এটাই বলতে পারি। তোমার কি মনে হয়েছিল যে বিনোদিনীরা যদি আমি হিন্দিতে করতাম আরো ভালো রেসপন্স আমি পেতাম? না, বিনোদিনী আমি হিন্দিতে এই জন্যে করিনি যে আবার শুরু থেকেই মনে হচ্ছিল যে ভাষাটা এমন একটা দরকার এই সিনেমার, যেটা বাংলা ছাড়া করা যায় না। তবে যদি আমি হিন্দিতে করতাম, তাহলে হয়তো আমি অনেক বেশি অডিয়েন্স পেতাম।
জাতীয় স্তরে, সেটা তো যে কোনো হিন্দি ছবির ক্ষেত্রে, মানে যে কোনো রিজনাল সিনেমা, রিজনাল বলা হয় কারণ সেটা তার মানে সেই রাজ্য কেন্দ্রিক। তাই জন্য আজকে একটা পুষ্পা বা বাহুবলী বা কেজিএফ বা এই ধরনের যে ছবি আমরা দেখছি সেগুলোকে ডাব করানো হয় নানান ভাষায়, যাতে সেই রাজ্যের লোকেরা সেটা দেখে। কিন্তু যদি প্রাদেশিক ছবি হয়ে যায়, মানে বাংলাটা যদি মানে অফকোর্স ইট ইজ লিমিটেড, একটাই লাভ হতো যে আমি অনেক বেশি অডিয়েন্স পেতাম। সেটা তো অবভিয়াসলি, কারণ আমি হিন্দিতে বানানো, এটার বাজেটটা অনেক বেশি হতো, রিলিজটা অনেক অন্যরকমভাবে হতো, পুরোটাই একটা অন্যরকম জিনিস হতো। কিন্তু আমি হিন্দিতে এই জন্যই বানাইনি, নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে আমি বাংলায় অ্যানাউন্স করেছিলাম 2019-এ, তারপরে প্রদীপ দা হিন্দিতে ছবিটা করছিলেন। প্রদীপদাকে আমি ভীষণ শ্রদ্ধা করি এবং ভালোবাসি, এবং মানে আমার বড় দাদার মতন ছিলেন। তো প্রদীপদা যখন হিন্দিতে করছিলেন তখন আমি যদি হিন্দিতে করি তাহলে সেটা তো ঠিক না, এথিক্যালি ঠিক না, কারণ আমি বাংলায় অ্যানাউন্স করেছি, উনি হিন্দিতে করেছেন। আমি হঠাৎ করে যদি বলে আমিও হিন্দিতে করবো, তাহলে ওনার প্রজেক্টটা হ্যাম্পার হতো। উনি যেমন আমার সঙ্গে কথা বললেন, বলে তুমি তোমার মতন করো, আমি আমার মতন করি, এই যে একসাথে কাজ করার একটা মজা, তখন কিন্তু আমাদের মধ্যে কিন্তু কোনো ঝগড়াঝাটি নেই। প্রদীপ দা, ওরা মিডিয়া লাগাতে চেয়েছে প্রদীপ সরকারের নাম কমানোর মধ্যে ঝগড়া, কিন্তু প্রদীপ দা আজকে নেই। কিন্তু প্রদীপ দা খুব ভালোবাসতেন আমাকে, কিন্তু তুমি তোমার মতন করে করো, আমি আমার মতন করে করবো, আমার একটা অন্যরকম ভিশনে আমি বিনোদিনী বানাচ্ছি, তুমি তোমার মতন বানাচ্ছ। তো তাই জন্য মূলত আরেকটা রিজন হচ্ছে যে আই ডিডন্ট ওয়ান্ট টু কাইন্ড অফ মেক এনি ক্রিয়েট এনি কমোশন। তো এখন তো প্রদীপ দা নেই, কিন্তু ছবিটা নিশ্চয়ই হচ্ছে। কাঙ্গনাকে বোধহয় কাঙ্গনা রানাওয়াত বোধহয় করছেন ছবিটি হিন্দিতে। তো অল দ্য বেস্ট টু কাঙ্গনা। আর যে নতুন পরিচালক আসবেন, কে আসবেন আমি জানি না, তিনি নিশ্চয়ই তার মতন করে করবেন এবং তার বিনোদিনীও আমি দেখবো। কিন্তু আপাতত আপনারা আমার বিনোদিনীটাই দেখুন, বিনোদিনী একটি নতুন উপাখ্যান, যেটা হলে মানে রমরমিয়ে চলছে এবং শুধু কলকাতায় না, সারা ভারতবর্ষে চলছে। এবং ভারতবর্ষের শুধু বাঙালি নয়, যেটা বলার ছিল সেটা মানে সাউথ থেকে, পাঞ্জাব থেকে, হিন্দি বেল্ট থেকে, উড়িষ্যা থেকে, নানান রকম রাজ্য থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছে। সাথে সাথে এত সমালোচনা, এত বিতর্কের পরেও যেই কথাটা আসে সেটা হচ্ছে বক্স অফিসে লক্ষ্মী লাভ। বিনোদিনী করতে যেই বাজেটটা খরচা হয়েছে, তারপরে এখনো বিনোদিনী লোকে দেখছে, এত ভালোবাসছে, এই লক্ষ্মী লাভে তুমি কতটা স্যাটিসফাই? এটার তো আমি উত্তর দিতে পারবো না, কারণ আমি এইটুকু জানি যে হাউসফুল হচ্ছে আর ছবিটি ভালো করছে। আমাদের যিনি ডিস্ট্রিবিউটর আছেন সত্যদীপ সাহা, উনিও খুব খুশি, দেব খুশি, আমাদের প্রযোজক প্রতীক চক্রবর্তী উনিও খুশি প্রমোদ ফিল্মসের থেকে। ফিল্মটা যেরকম এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন হিসেবেই ফিল্মটা কাজ করছে। এইটা তো একটা টিপিক্যাল কমার্শিয়াল সিনেমা নয় যে হুড়হুড়িয়ে লোক গিয়ে একদম দেখবে আর নাচবে গাইবে। এটা আস্তে 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 লোকেদের মন জয় করবে, যেটাকে বলে যে মুখ প্রচারে জিনিসটা ছড়াবে, সেটাই হচ্ছে। প্রথম সপ্তাহটা স্লো ছিল, সেকেন্ড উইক থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাউসফুলটা বাড়ছে। এমনকি সেকেন্ড উইকে যখন আমরা গিয়ে জাতীয় স্তরে ছবিটা রিলিজ করলাম, তখন দিল্লি, বম্বে, নয়ডা, হায়দ্রাবাদ সব জায়গায় কিন্তু শোজগুলো মোটামুটি উইকেন্ড তো হাউসফুল গেছেই, উইক ডেজেও 70-80% হল হাউসফুল দেখাচ্ছে। আপনারা নিজেরাই দেখতে পাবেন, যদি আপনারা ওই অ্যাপটা খোলেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু হ্যাঁ, মানে সেই দিক থেকে আমার মনে হয় যে প্রযোজকরা নিশ্চয়ই খুশি, এবং ওরা যে সম্মানটা পাচ্ছে সেটাও তো ম্যাটার করে। সবটা তো টাকা দিয়ে ওজন করা যায় না, মানে লক্ষ্মীর সাথে সাথে সরস্বতীরও তো একটা ইম্পর্টেন্স আছে। তো লক্ষ্মী সরস্বতী ব্যালেন্স করা আমার মনে হয় খুব ভালো হচ্ছে জিনিসটা। সাথে সাথেই তোমার বিনোদিনী রিলিজ হওয়ার পরেই জানা গেছে সৃজিত মুখার্জির হাত ধরে আবার বিনোদিনী আসছে, যাতে দর্শক দেখতে চলেছে শুভশ্রীকে। তাই জানতাম না, এটা কখন হলো? এটা হয়েছে। আচ্ছা, ভালো। কিন্তু আমার মনে হয় যে কোথাও গিয়ে তথ্যে হয়তো ভুল হচ্ছে। আমি যতটুকু জানি সৃজিত কিন্তু লহ গৌরাঙ্গ করছে, বিনোদিনী করছে না। বিনোদিনীর ক্যারেক্টারে আমরা শুভশ্রীকে দেখতে চলেছি। সেটা তো একটা কোনো ছোট চরিত্র হয়তো থাকতেই পারে। তোমার কখনো মনে হয়েছিল যে আমার বিনোদিনী রুক্মিণী ছাড়া অন্য কেউ হবে? না, এটা অনেকে আমাকে অনেকবার নানান রকমভাবে প্ররোচনা করেছে, নানান রকমভাবে বলা হয়েছে যে একে নিলে ভালো হয়, তাকে নিলে ভালো হয়। অফকোর্স সোশ্যাল মিডিয়াতে, কারণ আমার একটা কাস্টিং করি, আবার ফেসবুক আর ইনস্টাগ্রামে একটা প্রচুর কাস্টিং ডিরেক্টর আছে যারা খুব সুন্দর কাস্টিং করেন তাদের মতন। কিন্তু তারা অনেকবার বলেছেন যে রুক্মিণী ছাড়া অন্যান্য অনেক হিরোইনদের নাম নিয়েছেন।
শুধু রুক্মিণী কেন, অন্যান্য চরিত্রও বলেছে, গিরিশ ঘোষ এ হলে ভালো হয়, রামকৃষ্ণ এ হলে ভালো হয়, রামবাবু ও হলে ভালো হয়, মিউজিক ও দিলে ভালো হয়, ক্যামেরা ও করলে ভালো হয়, কস্টিউম সে করলে ভালো হয়, কোথাও কোথাও বলেছে নির্দেশনা অন্য কেউ করলে ভালো হয়। তো তাদের একটা জগৎ আছে, সেই জগতের মধ্যে তারা তাদের মতন করে কাস্টিং করে, তাদের অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু আমার মনে হয় যে আপনি একটা প্রডিউসার জোগাড় করে নিয়ে তারা যদি তাদের মতন ছবিটা করে নিতে পারে, তারা আমার মনে হয় যে কাস্টিংটা তখন তারা তাদের মতন করতে পারে। আমার ছবিতে আমি আমার মতন কাস্টিং করেছি, তারা যখন তাদের বিনোদিনী বানাবে তারা তাদের মতন কাস্টিং করবে, বানাবে, কোনো অসুবিধা নেই। বিনোদিনীর ভালোবাসা তো আমরা দেখতেই পাচ্ছি, তার সাথে সাথে আর কারো বায়োপিক নিয়ে কলকাতায় কাজ করার কি কোনো পরিকল্পনা আছে? কলকাতা যদি আমাকে সুযোগ দেয়, কলকাতা যখন আমি বলি তার মানে এটা ভুল বুঝবেন না যে আমি কিন্তু ইন্ডাস্ট্রির কথা বলছি, আমি দর্শকদের কথা বলছি। দর্শক যদি আমাকে সেই সুযোগটা দেয়, কারণ তারাই হচ্ছে মেন জাজ। আজ অবধি যদি কোনো পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা তাদের ক্যারিয়ার করতে পেরেছেন এই ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে দর্শকরা চেয়েছে বলে। অনেক সময় আমাদের মনে হয়েছে যে না, এই একটাকে আমার পছন্দ না, কিন্তু দেখা যাচ্ছে যে তার কাজটা লোকেদের পছন্দ হচ্ছে বা তাকে দেখতে লোকে কাতারে কাতারে ভিড় করে হলে যাচ্ছে, সেখানে আমার ব্যক্তিগত পছন্দতে কিছু এসে যায় না। ঠিক সেরকমভাবে বিনোদিনী যদি দর্শকদের পছন্দ হয় এবং দর্শকরা যদি পারে যে না এরকম ছবি করুন যেটা ওরা বলছে হলে যখন আমরা যাচ্ছি, তাহলে আমি নিশ্চয়ই করার চেষ্টা করবো। কিন্তু আমার যে পরবর্তী অ্যানাউন্সমেন্ট দ্রৌপদী, যা নিশ্চয়ই তোমরা দেখেছো, সেটা যেহেতু অ্যানাউন্স তাই জন্য অলরেডি দেয়, কিন্তু দ্রৌপদী করতে গেলে যে বাজেটটা লাগবে সেটা বিনোদিনীর থেকেও বেশি বাজেট লাগবে। সেটা কি তাহলে এখন প্রযোজকরা দেবেন? এই যে তোমার প্রশ্ন এই আগের প্রশ্নটা ছিল যে বক্স অফিস কালেকশন, সেটা ম্যাটার করবে। এবার বক্স অফিস কালেকশনে যদি আমরা ব্রেক ইভেন করি, ওটিটি স্যাটেলাইট দিয়ে যদি আমরা জিনিসটাকে যদি রিকভার করতে পারি, তাহলে হয়তো দ্রৌপদী হবে। কিন্তু যদি না পারি, তাহলে হয়তো দ্রৌপদী নিয়ে আবার মানে নতুন করে ভাবতে হবে তাহলে দ্রৌপদীটা কি করে করা যাবে, বাজেট কি করে রিথিঙ্ক করা যাবে। তাহলে মানে এইটা তো একটা প্রসেস। কিন্তু আমি চাইবো যেন আমাদের বাংলায় যেন এরকম ধরনের ছবি আরো হোক, এবং সেটা কোথাও একটা ব্যালেন্স করে, যদি একটা কমার্শিয়াল ফিল্মের সাথে সাথে যদি এরকম পাশাপাশি একটা এরকম ধরনের মানে ঐতিহাসিক ছবি বা কোনো এপিক বেসড ছবি, বায়োপিক্স যদি করা যায়, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। কারণ নাহলে তো ভীষণ একঘেয়ে গল্প দেখে যে কোনো ইন্ডাস্ট্রির একটু বোরিংই লাগবে। আর এরপর আমরা রামদার হাত ধরে আর কি কাজ দেখতে চলেছি? অলরেডি আমার সেকেন্ড ছবিটা তো মানে অ্যাকচুয়ালি 70% শুট হয়ে গেছে, লক্ষ্মীকান্তপুর লোকাল। ওটা মধ্যিখানে আমাকে স্টপ করতে হলো, কারণ বিনোদিনী রিলিজের জন্য আমাকে বিনোদিনীর প্রমোশনে ঢুকতে হলো। ওইটা একটা খুব ইন্টারেস্টিং একটা গল্প। ওটা এঞ্জেল ক্রিয়েশনস প্রডিউসার, নতুন প্রোডাকশন হাউস, সঙ্গীতা সিনহা, উনি অভিনয় করেছেন। উনি আমার সঙ্গে প্রথম কাজ করেছেন রিক্সাওয়ালা বলে একটা শর্ট ফিল্মে, তো ওনার সঙ্গে আবার দ্বিতীয় কাজ। আর ছবিতে মুখ্য চরিত্রে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, আবার কৌশিক গঙ্গোপাধ্যায়, আবার চান্দ্রিদি, সায়নী ঘোষ, জন, রাজনন্দিনী, ইন্দ্রনীল সেনগুপ্ত, এছাড়া অনসাম্বল কাস্ট, মানে খুব ভালো কাস্ট। মানে কলকাতায় আমার মনে হয় যে এখন যা যা ছবি অ্যানাউন্স হয়েছে তার মধ্যে আমার ছবিতে প্রচুর অভিনেতা আছে, সেটা আমি বলতে পারি। এবং ছবিটা খুব সুন্দর একটা গল্প, আমারই মস্তিষ্ক প্রসূত। এটা লিখেছেন অব্র চক্রবর্তী, তার সাথে সাথে আরও অনেকে আছেন, আমার সহ পরিচালক আছেন পাবন আগরওয়াল। তারাও সবাই মিলে একটা টিম ওয়ার্ক করে চিত্রনাট্যটা করা হয়েছে, চিত্রনাট্য, সংলাপ, সব কিছু। ছবিটা শুটিংটাও খুব সুন্দর হয়েছে, বাকি কয়েকটা দিন বাকি আছে, সেটা হয়ে গেলে ছবিটা রেডি হয়ে যাবে। ইটস আ ভেরি নাইস ফিল্ম। মানে একদম বিনোদিনীর পরে লোকেদের হঠাৎ মনে হবে যেটা একটা কমপ্লিটলি ডিভিয়েশন রামকামান মুখার্জি থেকে, যে উনি যেটা এইরকম এই ছবি বানানোর পরে এই ছবিটা কি করে উনি বানাতে, এই যে স্বাদ বদলের ছবি, ওইটার পরে এই ছবিটা আমার মনে হয় যে দর্শকদের কাছে হয়তো কোথাও মনে হবে যে আচ্ছা এরকম ধরনের গল্প হতে পারে। অনেকক্ষণ ধরে আমরা কথা বলাচ্ছি, মানে বিনোদিনীর ঝড়, বিনোদিনীর ভালোবাসা তো আমরা দেখতেই পাচ্ছি, সাথে স্বাদ বদল করার জন্য আরও একটি ছবি আসতে চলেছে, সেটাও আমরা আপনাদের জানালাম। সব শেষে দর্শককে কি বলবেন? দর্শককে এটাই বলতে চাইবো যে বদলটা তো ম্যাজিক্যালি হতে পারে না। আপনারা যে চান যে কিছু একটা বদলাক বা পাল্টাক, সেটা তখনই পাল্টাতে পারে যখন আপনারা সেটাকে পাল্টানোর জন্য এগিয়ে আসবেন।
যেটা আমি যখন স্টার থিয়েটারে যাচ্ছি বা যে কোনো হলে যাচ্ছি, বিনোদিনী থিয়েটারে যাচ্ছি, বিনোদিনী থিয়েটারে যাচ্ছি বা অ্যাক্রোপলিস মলে যাচ্ছি বা সাউথ সিটিতে যাচ্ছি, প্রিয়াতে যাচ্ছি, তখন দর্শকরা যে নিজেরা এসে বলছেন, আমরা যখন দর্শককে জিজ্ঞেস করছি আমি আর রুক্মিণীকে আপনারা কেন তারা ছবি দেখতে চান, তারা সবাই জনকভাবে বলছেন হ্যাঁ হ্যাঁ দেখতে চাই। তার মানে আপনারা এই পরিবর্তনটাই আনতে পারবেন। এই পরিবর্তনটা আমার কাজটা আমি করে দিয়েছি, রুক্মিণীর কাজ করে দিয়েছে, দেবের কাজ করেছে, প্রতীকের কাজ করেছে। আমরা ছবিটা বানিয়ে আপনাদের কাছে তুলে ধরেছি। এবার আপনারা যদি এই ছবিটাকে সাপোর্ট করেন, এই ছবিটা যদি দেখেন আর এরকম ছবির পাশে যদি দাঁড়ান, তাহলে কিন্তু আমরা আপনাকে শুধু বিনোদিনী কেন, বাংলার এত সুন্দর সুন্দর গল্প আছে, সাহিত্য নির্ভর গল্প বা জীবনী ভিত্তিক গল্প, সেগুলো সব আপনাদের কাছে তুলে ধরতে পারবো। আপনারাই বাংলা সিনেমার ভবিষ্যৎ, আপনারাই বাংলা সিনেমাকে পাল্টাতে পারবেন।